Assalamu alaikum. I am Rehna Begum, Assistant Professor in English, Haji Kashim Ali Mohila Degree College, Muktagasa Mamashi. Hello, my dear student. How are you in the pandemic situation? Hope that you are well by the grace of Almighty. I am well now. Today's topic is degrees and honors English compulsory on word order of sentence. আজকে তোমাদের সাথে ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। মাই টপিকস ইজ ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স। তো ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স জানতে হলে প্রথমে আমরা পাশাপাশি কয়েকটি ওয়ার্ড একসাথে থাকলে সেটাকে সেন্টেন্স বলতে পারি না, যদি না সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়। যেমন ধরো, যদি এরকম হয় যে এখানে আমরা পাশাপাশি কতগুলো ওয়ার্ড সাজিয়েছি, কিন্তু গুড ইজ হি এ বয়, এই ওয়ার্ডগুলো পাশাপাশি থাকা সত্ত্বেও আমরা এটা থেকে কোনো অর্থবোধক মিনিং খুঁজে পাই না। তাহলে আমরা বুঝতে পারি যে পাশাপাশি ওয়ার্ড থাকলে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ না হয় তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। আর সেন্টেন্স হলো সেটাই যে দুই বা ততোধিক ওয়ার্ড মিলে একত্রে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাহলে তাকে আমরা সেন্টেন্স বলি। যেমন ধরো, এটাকে যদি আমরা সেন্টেন্স আকারে রূপ দিতে যাই তাহলে আমাদের এটা প্রথমে আমাদের সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হি বা, তারপরে অবজেক্ট হি ইজ, তারপরে এ গুড বয়। তাহলে হি ইজ এ গুড বয় এটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে এরকম একটি সেন্টেন্স। এই যে ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স, সেটাকে আমরা বলি যে সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো পাশাপাশি থাকবে, কিন্তু সেই ওয়ার্ডগুলোকে ওয়ার্ড অর্ডার অনুযায়ী সেন্টেন্স গঠন করতে হবে। এই যে গঠন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হলো ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স। এখন আমরা ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্সের গঠন প্রক্রিয়া যদি আমাদের জানতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্সের গঠন প্রক্রিয়া জানতে হলে প্রথমে সেন্টেন্সের ম্যাটেরিয়ালসগুলো জানতে হবে। সেন্টেন্সের ম্যাটেরিয়ালস হলো 5টি। যেমন আমরা সেন্টেন্সের ম্যাটেরিয়ালস ছক আকারে যদি সেটাকে প্রকাশ করতে চাই তাহলে আমরা ছক এতে দেখতে পাবো যে সেন্টেন্সের 5টা ম্যাটেরিয়ালস আছে। এখানে আমরা সেন্টেন্সের 5টা ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি। সেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সাধারণত কোনো সিম্পল সেন্টেন্স যখন আমরা লিখতে যাব তখন আমরা সেখানে সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, অবজেক্ট পাবো, আর সেই অবজেক্টের ভিতরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই উপাদানগুলো আমরা পেয়ে যাব। যেমন একটা উদাহরণ যদি লিখি তাহলে দেখা যাবে যে করিম ইজ এ ভেরি গুড বয়। এখানে করিম হলো আমাদের সংক্ষেপে লিখি সাবজেক্ট, ইজ হলো আমাদের ভার্ব, তারপরে ভেরি হলো
অ্যাডভার্ব, গুড অ্যাডজেক্টিভ, বয় নাউন। তাহলে এখানে আমরা করিম ইজ এ ভেরি গুড বয়, করিম ভাই একজন ভালো, খুব ভালো ছাত্র, ভালো। তাহলে করিম ইজ এ ভেরি গুড বয়, সেখানে সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন ইত্যাদি আমরা পেয়ে যাই। তাহলে আমরা যদি ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স জানতে পারি, জানতে গেলে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। তো এতে আমরা যে জিনিসটা শিখলাম যে ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্সের প্রথমে আমাদের মানে যে ম্যাটেরিয়ালসগুলো জানা দরকার সেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তারপরে আমরা যদি দ্বিতীয়তে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে কাইন্ডস অফ সেন্টেন্স, সেই সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। সেই সেন্টেন্সের প্রকারভেদ কি, আমরা সেন্টেন্স কত প্রকার সেটা জানতে পারি কীরকমভাবে, যে সেন্টেন্স সাধারণত অর্থভেদে 5 প্রকার। সেই 5 প্রকার সেন্টেন্সের হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। এখন আমরা আমাদের ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্সকে পরিপূর্ণভাবে শিখতে হলে আমাদের সেন্টেন্সের প্রকারভেদ জানতে হবে। তাহলে সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে আমরা সেখানে দেখতে পাই যে 5 প্রকার সেন্টেন্স আছে আমাদের হাতে। তাহলে এখানে আমরা সেন্টেন্স, স্ট্রাকচার এবং পাংচুয়েশন এই জিনিসগুলো জানা আমাদের অতি জরুরি। সেখানে আমরা প্রথমে যে সেন্টেন্সটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো আমরা কিভাবে চিনতে পারবো, যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর বর্ণনা বোঝায় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তাহলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে, যে প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে আমরা এখানে একটা উদাহরণ যদি পেশ করি, এখানে আমরা ফুল স্টপ দিলাম, পাংচুয়েশন আসবে ফুল স্টপ। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা চিনব, সেখানে আমরা সাবজেক্ট, স্ট্রাকচার হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। রিনা ইজ এ গার্ল, তাহলে এখানে সাবজেক্ট হলো রিনা, ভার্ব হলো ইজ, এবং এ গার্ল হলো আমাদের অবজেক্ট। সংক্ষেপে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং সেখানে আমরা আমাদের মানে পাংচুয়েট মার্ক হলো ফুল স্টপ। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এভাবে লিখতে পারি এবং চিনতেও পারি। সেইভাবে আমরা আরেকটা সেন্টেন্স যদি চিনতে যাই, সেখানে যেমন ধরো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা এরকম হবে, যেমন ভার্ব আসবে আগে প্লাস অবজেক্ট। যেমন একটা উদাহরণ যদি লিখি আমরা, তাহলে কি লিখবো, ওপেন দ্য ডোর। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের ওপেন হলো ভার্ব, তারপরে দ্য ডোর হলো অবজেক্ট, এবং সেখানে আমরা একটা ফুল স্টপ দিব। এই ক্ষেত্রেও আমরা ফুল স্টপ ইউজ করব। আর সেন্টেন্স যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে যাই, সেখানে আমরা কি লিখবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীরকম, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা চিনব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা হয় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। তাহলে প্রশ্ন করা হলে কোশ্চেন মার্ক ইউজ করতে হয়, এবং সেখানে আমাদের স্ট্রাকচারটা হবে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। তাহলে আমরা যদি একটা উদাহরণ লিখি,
তাহলে আমরা যদি উদাহরণটা লিখলাম, সেখানে আমরা কি দেখতে পেলাম যে ভার্ব, সাবজেক্ট, তারপরে অবজেক্ট। তাহলে এখানে ক্যান হলো ভার্ব, ইউ হলো সাবজেক্ট, সুইম হলো অবজেক্ট। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে এভাবে লিখতে পারি। আর অবশেষে আমরা সেখানে একটা কোশ্চেন মার্ক দেব, আর সেই জন্য এটাকে কোশ্চেন মার্ক বলে, এই মার্কটাকে কোশ্চেন মার্ক বলা হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। আমরা যদি অবজেক্টিভ সেন্টেন্স লিখতে যাই, অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অবজেক্টিভ সেন্টেন্সটাকে আমরা চিনতে পারবো। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি প্রকাশ পায় তাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলি। তাহলে সেখানে আমরা এরকম আকাঙ্ক্ষা, ইচ্ছার প্রতিফলন, আশীর্বাদ ইত্যাদি লিখতে গেলে আমাদের সেন্টেন্সটা কীরকম হবে, যেমন ধরো তাহলে প্রথমে আমরা ভার্ব, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে আমাদের অবজেক্ট, এভাবে সাজাতে হবে। তাহলে সেখানে আমরা কি লিখলাম যে মে ইউ লিভ লং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভার্ব আগে, সাবজেক্ট, তারপরে আমাদের মানে অবজেক্ট আসছে, আর সেখানে পাঞ্চুয়েশন মার্ক হবে ফুল স্টপ। তাহলে আমরা অবজেক্টিভ সেন্টেন্সকে এভাবে স্ট্রাকচার ওয়াইজ চিনতে পারি, এবং সেটা যদি আমাদের মানে অর্ডার বা রিঅ্যারেঞ্জ করতে হয়, তাহলে আমরা সেভাবে সাজাতে পারবো। এরপরে আমাদের সেন্টেন্স হলো এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা হর্ষ, বিষাদ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায়, সেই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারি। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স লেখার উপায় কি? সেই উপায়টা হলো যে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রথমে চলে আসবে অবজেক্ট, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে আমাদের ভার্ব। যেমন একটা উদাহরণ লিখি এখানে, তাহলে আমরা অবজেক্ট হাউ বিউটিফুল, তারপরে আমাদের সাবজেক্ট এবং ভার্ব। তাহলে এই যে 5টা সেন্টেন্স আমরা আলোচনা করলাম, সেই 5টা সেন্টেন্স থেকে আমরা কি জানতে পারলাম যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ধরনটা কীরকম হবে, স্ট্রাকচারটা কীরকম হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হবে, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সবগুলো সেন্টেন্স কাকে বলে এবং এটার স্ট্রাকচারটা কীরকম করে তৈরি করতে হয়, সেটা আমরা এই পেজটা ছক থেকে শিখলাম। এখন আমরা আমাদের মানে আরও একটা জিনিস জানার দরকার আছে, সেটা হলো যে গঠন প্রক্রিয়া, ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স অথবা রিঅ্যারেঞ্জের গঠন প্রক্রিয়ার পাশাপাশি আমাদের স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। স্ট্রাকচার সম্পর্কে জানতে হলে আমাদেরকে ছক 3-তে যেতে হবে। সি, সেখানে আমরা দেখতে পাবো স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার হলো গঠন প্রকৃতি বা গঠন বিন্যাস। গঠন বিন্যাস, তাহলে সেখানে এই স্ট্রাকচার সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা লিখতে যাই, সেখানে আমরা এলোমেলোভাবে ওয়ার্ড অর্ডারগুলো থাকবে, কিন্তু সেখানে আমাদের কি করতে হবে যে সেন্টেন্সের গঠন অনুসারে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, অবজেক্ট খুঁজে বের করতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে। এরকম একটি উদাহরণ লিখতে গিয়ে দেখাই তোমাদেরকে। সেখানে দেখা যাবে যে
আচ্ছা, এখানে আমরা এলোমেলোভাবে মানে ওয়ার্ডগুলো এখানে বিন্যস্ত আছে। তাহলে সেইখান থেকে আমরা আমাদের স্ট্রাকচার অনুসারে কি বের করব? আমরা প্রথমে সাবজেক্ট খুঁজে বের করব। আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে, তারপরে আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হবে, প্লাস আদার্স। এখন আমরা সেখানে এই এলোমেলো শব্দগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাবজেক্ট হলো হি, তারপরে আমাদের ভার্ব হলো অক্সিলারি ভার্ব ইজ, তারপরে হিজ আর্টিকেল এ, তারপরে আমরা অ্যাডজেক্টিভ আনবো গুড, তারপরে হলো আমাদের নাউন বয়। তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্সে রূপান্তরিত হলো। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার্স, সেগুলো যদি আমরা একসাথে সাজিয়ে লিখি তাহলে হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো বালক। তাহলে এইভাবে আমাদের স্ট্রাকচারের গঠন বিন্যাস শিখতে হবে, জানতে হবে। এইভাবে আমরা আমাদের প্রক্রিয়াগুলো সাজাতে পারবো এবং ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স বা রিয়ারেঞ্জ সম্পর্কে আমরা ক্লিয়ার কনসেপশন পাবো। এখন আমি তোমাদেরকে যদি এরকম একটা সেন্টেন্স লিখে দেখাই, যে সেন্টেন্সটাতে মানে ধরো অক্সিলারি ভার্ব আছে, তারপরে অক্সিলারি ভার্বের পাশাপাশি মূল ভার্ব এবং সেটার গঠন প্রক্রিয়াটা কীরকম হবে আমি যদি লিখি, তাহলে এখানে আমরা মানে এলোমেলোভাবে সাজানো অবস্থায় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবগুলো ম্যাটেরিয়ালস আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা এলোমেলোভাবে দেওয়া আছে। এটাকে আমরা যদি গঠন বিন্যাসের মাধ্যমে একটা সুসংগঠিত সেন্টেন্স তৈরি করি, তাহলে আমাদের সেই সেন্টেন্সটা হবে কীরকম, যে সাবজেক্ট আনতে হবে আগে হি, তারপরে আমরা অক্সিলারি ভার্ব দিব হ্যাজ, তারপরে হ্যাজের পরে বিন বসে, আমরা জানি হি হ্যাজ বিন, তারপরে ভার্বের আইএনজি, মূল ভার্ব রিড, রিডের আইএনজি সহ ভার্ব, তারপরে অন্যান্যগুলো ফর 3 আওয়ার্স। আমরা সেখানে এখন একটা কমপ্লিট সেন্টেন্স দেখতে পাচ্ছি যেটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে। তাহলে সেখানে আমাদের মানে রিডিং হ্যাজ হি বিন আওয়ার্স ফর 3, এভাবে এলোমেলোভাবে আমাদের সেন্টেন্সটা এখানে রাখা আছে। সেই সেন্টেন্সটাকে বিন্যস্ত করার জন্য আমরা প্রথমেই সাবজেক্ট নিলাম হি, তারপরে আমাদের মানে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের আইএনজি যুক্ত ভার্ব পেলাম, তারপরে আমরা অন্য যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো যোগ করলাম ফর 3 আওয়ার্স। এইরকম যদি আরও সময় সূচক থাকে, ওয়ার্ড থাকে আমাদের সেন্টেন্সে, তাহলে দেখা যাবে যে সেই সময় সূচক ওয়ার্ডের কারণে আমাদের কি করতে হবে, যে আমাদের সময় সূচক ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসতে হবে, বা কোনো কোনো ক্ষেত্রে সেটাকে মানে সেন্টেন্সের পিছনে রাখতে হবে। এরকম একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাই। তাহলে আমি এখানে কি লিখলাম, টুমরো উইল শি কাম। এখানে আমাদের মানে দেখা যাচ্ছে যে টুমরো হলো আমাদের সময় কে উল্লেখ করছে, তাহলে সেখানে আমরা সাবজেক্ট যদি শি নিয়ে আসি, শি, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব উইল, শি উইল, তারপরে মূল ভার্ব কাম, আর টুমরোটা আমাদের মানে শেষের দিকে যাবে, তাহলে শি উইল কাম
হি উইল কাম টুমরো। তাহলে আমরা এইভাবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব এবং সময় এটাকে সুবিন্যস্তভাবে সাজানোর কারণে একটা অর্থ আমরা খুঁজে পাচ্ছি, সেটা হলো শি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। এরকম ক্ষেত্র আরও আছে, যেমন দেখা যায় যে সময় ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম ইত্যাদি যদি থাকে, তাহলে সেখানে আমাদের সময়টা সামনে চলে আসবে। যেমন আমরা একটা লিখতে পারি এরকম, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দিয়া এ ওয়াজ ওয়ান্স কিং। এই এলোমেলোভাবে সাজানো অবস্থান থেকে আমরা এটাকে মানে বিন্যস্ত করব কিভাবে, যে প্রথমে আমাদের মানে সাবজেক্ট বের করব। সাবজেক্টের আগে এখানে শর্ত আছে, যদি ওয়ান ডে, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম ইত্যাদি ওয়ার্ড থাকে, এলোমেলো শব্দগুলির মধ্যে যদি এই ওয়ার্ডগুলো আমরা পাই, তাহলে সেটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে ওয়ান্স আমরা আগে নিয়ে আসলাম, তারপরে হলো ওয়ান্স দেয়ার, আমাদের মানে সাবজেক্ট, দেয়ার ওয়াজ এ কিং। এভাবে আমরা ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্সকে বিন্যস্ত করব। আচ্ছা, আর যদি এরকম হয় যে সন তারিখ উল্লেখ করা আছে, তাহলে আমাদের স্ট্রাকচারটা কীরকম হবে? সন তারিখ যদি উল্লেখ থাকে, তাহলে সেখানে আমাদের প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে, তারপরে আমাদের মানে সময়, সময়, তারপরে সাল, এভাবে লিখতে হবে। তাহলে আমরা যদি এরকম একটা উদাহরণ পেশ করি, তাহলে দেখা যাবে যে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সাবজেক্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা পুরোটা হলো আমাদের সাবজেক্ট। তারপরে আমাদের ভার্বগুলো অক্সিলারি ভার্ব এবং সেটাও ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব। তারপরে আমাদের অবজেক্ট হলো সন তারিখ, সময়, সাল। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 17 এপ্রিল 1920 সময় এবং সাল সেটা উল্লেখ করা আছে। তাহলে এরকম সময় সাল যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে স্ট্রাকচার গঠনের সময় আমরা সাবজেক্ট নিয়ে আসবো, ভার্ব, অবজেক্ট, তারপরে আমাদের সময় এবং সাল। তাহলে আমরা এইভাবে ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্সকে গঠন করব। তাহলে সেই ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স গঠনের জন্য আমরা আগামী ক্লাসে সংক্ষেপ রুলসগুলো আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।